অবস্থা সবার এইচএসসি 26 এর স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এই পুরাটা 20 মিনিটসের মধ্যে দেখার চেষ্টা করব। খাতা কলম নিয়ে বসো। এইভাবে তুমি যদি ক্লাস করো জাস্ট দেখো তাহলে কিন্তু লাভ হবে না। খাতা কলম নিয়ে বসো, অনেকগুলো সূত্র দেখাবো, অনেক কিছু দেখাবো। সরাসরি চলো ক্লাসে চলে যাই। সবার প্রথমে আমরা এই চ্যাপ্টারে কিছু টপিক পাবো। তো মনে রাখবো আংশিক চাপের একটা কোশ্চেন আসে। আংশিক চাপ আমি মনে হয় লাস্ট ক্লাসের আগের ক্লাসে বুঝায় বলছি তোমাকে। তারপর আবার একটু পরে বলতেছি। প্রথমটা বয়েলের সূত্র P is inversely proportional to V। তো এইটা দিয়ে গ্রাফ-টাফ দিয়ে অনেকগুলা এমসিকিউ আসবে। বাট এখন আমরা একটু বুঝার চেষ্টা করি। তো P is inversely proportional to V এটা বয়েলের সূত্র। তো তুমি এটা মনে রেখো যে এটা বয়েলের সূত্র। তার পরবর্তীতে P is proportional to T আর একটা বাকি থাকে হচ্ছে V is proportional to T। একটা ইনভার্সলি প্রপোর্শনাল। বাদ বাকি দুইটা যে চলক ওগুলো আবার প্রপোর্শনাল সম্পর্কে থাকে। এখন অনেকের গোলায় যায় পার্থক্যের সূত্র আর চার্লসের সূত্র বয়েলের সূত্রের মধ্যে পার্থক্য বা তিনটা সূত্রই মনে থাকে না। বয়েলের সূত্র তুমি এমনি পারবা, ছোটবেলা থেকে পড়ে আসতেছো, ফিজিক্সেও পড়ছো। টি এটা হচ্ছে চার্লসের সূত্র, কেমনে মনে রাখবো? এখানে দেখো পি নাই, পি নাই মানে পি হচ্ছে যেটা না থাকে ওটা কি হয়? পি হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট মানে পি মানে চাপ স্থির। চার্লসের সূত্রতে চাপ স্থির। তো যে প্রশ্ন মানে প্রশ্নের মধ্যে অথবা যে আমার অ্যান্সারের মধ্যে যে সূত্রের মধ্যে চাপ পাবো না মানে চাপটা স্থির থাকবে ওইটা হচ্ছে চার্লসের সূত্র। এই তো। আর এটা হচ্ছে গেলস্টকের সূত্র। আর আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য এটা আমাদের শিখতে হবে। ব্যাপন এবং গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী কিছু ম্যাথ আছে ওইটা একটু দেখবো। অ্যাসিড বেস এবং যে রুট মিন স্কয়ার ভেলোসিটির যে হিসাবগুলো আছে ওইটা দেখবো আমরা। বা গড় বর্গবেগের বর্গমূল হইছে হইছে মনে হয়, না হইলে সমস্যা নেই। বুঝোই তো ব্যাপারটা না? সিআরএমএস। আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে এখানে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে অনেকগুলা কথা আছে, অনেকগুলা এমসিকিউ আছে এবং অনেকগুলা আমাদের সৃজনশীলের টপিক আছে। তো পিভি ইজ ইকাল টু এনআরটি এই সূত্র যখন বসাবো একটা জিনিস খেয়াল করবো, সবগুলো যেন একই ইউনিটে ধরি। যেমন পি এখানে আমরা এটিএম এ ধরবো, ভি ধরবো হচ্ছে লিটারে, আর আর ধরবো হচ্ছে লিটার এটিএম ইউনিটে। একটু পরে আমি একটু ডিটেলসে বলতেছি। এন এর বদলে লিখতে পারি এম বাই এম, ছোট এম বাই এম, অথবা ডাব্লিউ বাই এম, তুমি যে কোনো দুইটা ধরতে পারো। এখানে এম হচ্ছে যে পরিমাণে ভর দেওয়া থাকবে উদ্দীপকে, আর নিচের এমটা হচ্ছে আমার পারমাণবিক ভর, আণবিক ভর এটা। পরবর্তীতে সি ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রাইস পি বাই রো। এই রোটা হচ্ছে ঘনত্ব আর পি হচ্ছে চাপ। এটা একটু খেয়াল রাখবে, এটা কাজে দিবে একটু পরে। সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT বাই এম। এই সূত্রটা আমরা সবাই জানি, কিন্তু একটা জিনিস ভুল করি। ধরো তোমাকে যদি বলে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অক্সিজেনের আরএমএস ভ্যালোসিটি বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা? এখানে 3RT সবকিছু দিছো, এম এর জায়গায় দিয়ে দিবা 32। এম এর জায়গায় 32 দিয়ে কিন্তু এখানে হবে না, কারণ অক্সিজেনের এখানে ভরটা কেজিতে ধরবো। 32 তো গ্রাম, তাহলে 32 × 10⁻³ পরবর্তীতে 3RT/m, এখানে আর এর ভ্যালু 8.31, যেটা এসআই ইউনিট, জুল পার মোল পার কেলভিন। টি এর ভ্যালু তো টেম্পারেচার কেলভিনেই ধরবো সবসময়। এই চ্যাপ্টারে একটা জিনিস মনে রাখবো, সবসময় টেম্পারেচার ধরবো তুমি কেলভিনে, সেলসিয়াসে না। ডি ইজ ইকাল টু PM/RT। এই সূত্রটা একটু মনে রেখো, এই সূত্র আসলে অ্যাকচুয়ালি এইখান থেকে আসছে। এইখান থেকে যদি তুমি উল্টায় দাও তাহলে আসবে 1/ρ, হ্যাঁ, PM/RT আলটিমেটলি। পরবর্তীতে এখানে দেখি পিভি ইজ ইকাল টু জেড এন আর টি। এই জেড দিয়ে আমাদের পড়াশোনা আছে। চলো সরাসরি তাহলে টপিকে চলে যাই। তো এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে এবং তুমি একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। তো সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়, এরই সত্য কথা। আমরা আলটিমেটলি পরীক্ষা হলে সবগুলোর মানে পি এর একক কি বা পি এর কোন মানটা ধরতে হবে, এটিএম এ ধরবো নাকি প্যাসকেলে ধরবো, ভলিউম এটাকে লিটারে ধরবো না মিটার কিউবে ধরবো, আর এর মান 8.31-এ ধরবো নাকি 0.082 লিটার এটিএম এ ধরবো, এইটা নিয়ে তুমি ঝামেলায় পড়বা। আর এটাই সত্যি কথা। তো এই ঝামেলাটা আগে ছাড়াই সবার প্রথমে আমরা কিছু হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব। ভলিউম আমরা দুইভাবে হিসাব করতে পারি, লিটারে আর মিটার কিউবে। তো দুইটার মধ্যে থেকে এসআই ইউনিট যেটা, সবগুলো এসআই ইউনিটে ধরবা। এসআই ইউনিট মিটার কিউবে ধরবো। 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব, বা 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁻³ লিটার। তো এটা মনে রাখবা তুমি, বুঝো না বুঝো আপাতত মনে রাখো। পরবর্তীতে এটিএম, এটা আমরা যখন লিটার এটিএম হিসাবগুলো করি আর এর মান, তখন এটিএম এ ধরবো। আর বাদ বাকি 8.31 জুল পার মোল পার কেলভিন, জুল মানে এসআই ইউনিট, এই টাইপের হিসাবগুলোতে আমরা 101 কিলো প্যাসকেল অথবা 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল ওই মানটা ধরবো। পরবর্তীতে আর এর মান 8.31 জুল পার মোল, এটা তো এসআই ইউনিটে। আর তাহলে যেটা দাঁড়াইলো আর কি, কি দাঁড়াইলো? আমরা যদি একটা হিসাব নিকাশ করি, তাহলে আমরা ভলিউমের মান মিটার কিউবে ধরবো এসআই ইউনিটে, আর এর মান 8.31 জুল পার মোল পার কেলভিন ধরবো এসআই ইউনিটে। আর
পি এর মান প্যাসকেলে ধরবো এসআই ইউনিটে। এই তিনটে একত্র করে তোমার একই সূত্রের মধ্যে বসাবা, মানে কোন ইউনিটটা ধরবা। পরবর্তীতে ভি এর মান লিটারে ধরবা, আর এর মান 0.082 লিটার এটিএম এ ধরবা, পি এর মান এটিএম এ ধরবা। এটা আবার একটা টাইপের ম্যাথে যাবে, মানে একটা টাইপ মানে সবগুলাই একই ধরনের তোমার মানে সূত্রে বসাইতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা মিলবে। পরবর্তীতে তাহলে একটা ম্যাথে চলে আসি। উদ্দীপকে গ্যাসের মিশ্রণে মোট চাপ কোন গ্যাস অবদান বেশি? তো এটার আসলে কোশ্চেনটা আংশিক চাপের। এই দুইটার মধ্যে যে গ্যাসের আংশিক চাপ বেশি সেই গ্যাসেরই তোমার আলটিমেটলি প্রেশার দেওয়ার অ্যাবিলিটি বেশি। আংশিক চাপ বের করে কিভাবে ওটা বুঝাই দিই, তারপরে তুমি ম্যাথটা নিজেই করতে পারবা। আংশিক চাপের হিসাব ছিল একটা পাত্রের মধ্যে ধরো দুইটা গ্যাস আছে এ আর বি। এ আছে হচ্ছে 2 মোল, বি আছে 3 মোল। এটা হচ্ছে মোল নাম্বার। এখন তোমার অনেকগুলা হিসাব নিকাশ দিবে, এখান থেকে তোমার মূল নাম্বার বের করতে হবে, এন এর ভ্যালু। এগুলো কিন্তু এন এর ভ্যালু, যে 2 এন অফ এ তাহলে 2 এবং এন অফ বি হচ্ছে 3। এতটুকু ওকে। এন এর ভ্যালু কিভাবে বের করবা? বিভিন্ন সূত্রাবলী তুমি প্রয়োগ করবা, আগে যা যা দেখালাম। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেখান থেকে আমি এন দিয়ে অনেক কিছু বের করতে পারি। এতক্ষণ ধরে কেন এত কিছু বললাম? যেন তুমি এন এর মানটা পারফেক্টলি বের করতে পারো। দ্যাটস মিন এন এর মানটা তুমি পারফেক্টলি তখনই বের করতে পারবা যখন পি এর মান তুমি একই, মানে পি ভি আর এগুলা একই টাইপের মানে ক্যালকুলেশনে বসাও। যেমন এটা প্যাসকেলে, এটা মিটার কিউবে, আর লিটার এটিএম এ না, জুল পার মোল পার কেলভিনে। আশা করি এটা পারবা, নাকি? না পারলে এখনই খাতার মধ্যে তুলে ফেলো। এন এর মান তখনই ঠিক মতো মানে তোমার আসবে যখন পি এর মান তুমি ধরবা মিটার কিউবে, ভি এর মান ধরবা হচ্ছে ভি এর মান ধরবা মিটার কিউবে, পি এর মান ধরবা প্যাসকেলে, আর আর এর মান ধরবা 8.31 জুল পার মোল পার কেলভিনে। এটা একটা টাইপ। কিন্তু তুমি যদি চাও ভাই আমি অন্যভাবে বের করব, সমস্যা নেই। তুমি পি এর মান ধরবা এটিএম এ। এটিএম আর প্যাসকেলের মধ্যে তো আমরা পড়লামই, 1 এটিএম হচ্ছে 101 কিলো প্যাসকেল। তুমি যদি এটিএম এ ধরো তাহলে এটাকে আবার মিটার কিউবে ধরা যাবে না, ভলিউমকে। ভলিউমকে ধরতে হবে লিটারে। আর এর মান 8.31 জুল ধরা যাবে না, ধরতে হবে 0.082 এরকম না ছিল? আচ্ছা যেটা হোক, লিটার এটিএম পার মোল পার কেলভিন। কেউ যদি এতটুকু বুঝো তাহলে ক্লাসটা করে তোমার একটু হলে লাভ হয়েছে, কারণ তোমার এটা অনেক জায়গায় লাগবে। এতটুকু বুঝলে অনেক ব্যাপার, ভালো ব্যাপার। আচ্ছা, যেটা বলতেছিলাম, আংশিক চাপ কেমনে বের করবো? দুইটার মূল নাম্বার দেওয়া থাকবে। পরবর্তীতে আমরা মূল ভগ্নাংশ বের করবো এক্স। মূল ভগ্নাংশ আর না যাই, সরাসরি পিতে চলে যাই। এখানে টোটাল প্রেশার হচ্ছে 5 এটিএম। এখন কোশ্চেন হচ্ছে এ বস্তু অথবা এ গ্যাস দ্বারা কতটুকু এখানে চাপ প্রয়োগ হয়েছে, কতটুকু চাপের হিসাব আছে। তাহলে পি অফ এ, এইটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ অফ পি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন অফ এ ডিভাইডেড বাই টোটাল এন। টোটাল এন মানে এখানে যতটুকু মোল আছে গ্যাস, ওইটা নিচে কার সাপেক্ষে চাপটা আমি বের করতেছি, ইন্টু টোটাল প্রেশার। তাহলে আমরা কিভাবে বের করবো? এন অফ এ কত? 2, টোটাল মোল কত? 3 + 2 5, 5 ইন্টু টোটাল প্রেশার কত? 5 এটিএম না বললাম? হ্যাঁ 5 এটিএম। তো এখানে এই গ্যাসের আংশিক চাপ কত বলবা? 2 এটিএম। এই তো হয়ে গেছে। আর এতটুকু যে বের করছি যে এন এ বাই এন অফ টোটাল, এতটুকু হচ্ছে এক্স, বা অনুভগ্নাংশ না মূল ভগ্নাংশ কি যেন বলে, আর যেটাই হোক, আমার সবকিছু ভাবে মনে নেই। যতটুকু মনে আছে ততটুকু তোমাকে বলি, বাকিটুকু তুমি বই থেকে দেখে নেবা। আশা করি পারা যাবে। তো আংশিক চাপ এখান থেকে এগুলোই। আংশিক চাপের ম্যাথটা যখন আসবে তুমি এটা একটু নিজেতে প্র্যাকটিস করবা। আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটার মূল নাম্বার বের করব হিসাব নিকাশ করে। এখানে একটা হিসাব করছে, তুমি একটু দেখে নিও। এখানে পি ইজ ইকাল টু 2 মাইনাস, এখানে এটিএম এর একটা হিসাব করছে যে এই লাইন অনুযায়ী। এখন এটার মধ্যে ভর্তি আউটকামটা কি? দুইটার এন বের করব। দুইটার এন বের করে আমরা দেখব যে কোনটার পার্শিয়াল প্রেশার বেশি। পার্শিয়াল প্রেশার যার বেশি হবে তার অবদান বেশি চাপ দেওয়ার। এটি পরবর্তী টপিকে চলে আসি আমরা গ্রাহামের ব্যাপন সূত্রতে। আর ইজ ইকুয়াল টু 1/√/m। এটা হচ্ছে একটা বস্তুর আণবিক ভর বা গ্যাসের আণবিক ভর। এখানে আর ইজ প্রপোর্শনাল টু 1/t। এই জিনিসটা আমরা মাথায় থাকে না, রুট দিয়ে দিই কোথাও না কোথাও, রুট দিয়ে দিই। যার কারণে তুমি একটু কষ্ট করে এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t এইটা মনে রাখবো। R1/R2 ইজ ইকুয়াল টু √/m2/m1 ইজ ইকুয়াল টু T2/T1। R1 হচ্ছে এখানে ব্যাপন হার, এম হচ্ছে ভর, আর টি হচ্ছে টাইম।
ব্যাপন হার হতে যে পরিমাণে টাইম লাগবে। তো এটা দিয়ে তোমার ম্যাথ ইজিলি করা যাবে। দেখো একটা টাইপের ম্যাথ দেখি আমরা। এটাও আসছিল সিলেট বোর্ড 25-এ। তো উদ্দীপকে অনেক কিছু দেওয়া থাকবে। কোনটার ব্যাপন হার বেশি হবে? তো পারা যাবে না। উদ্দীপকের এই হিসাব নিকাশগুলো থেকে কি বের করবা? তোমার আগে অ্যান্সারের আউটকামটা বুঝতে হবে। কি বের করবা? তুমি বের করবা এম অফ এ, তুমি বের করবা এম অফ বি। যার এম কম হবে তার ব্যাপন হার বেশি হবে। এটাই। এই তো হয়ে গেল। এই যে দেখো হিসাব নিকাশ করে আলটিমেটলি এম বের করবে। এম আবার কিভাবে বের করবো? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। আমরা যে সবার শুরুতে একটা সূত্র দেখেছিলাম ওইখান থেকে এম এ পাইলাম, পরবর্তীতে এম বি এখান থেকে হিসাব নিকাশ করে তুমি একটা পাবা। তো যার এম কম তার ব্যাপন হার বেশি। তো আলটিমেটলি এটা নিয়ে তুমি বুঝাই দিব। যাই হোক, পরবর্তী কথায় আসি গতিশক্তিতে। গতিশক্তির সূত্র আমরা ছোটবেলা থেকে পড়ছি ইকে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। লিখতেছো তো নাকি? না লিখলে কিন্তু মনে থাকবে না। এন এর ভ্যালু তারপর আবার আগের মতো ওই যে হিসাব নিকাশ করে বের করবা, তাহলে হবে। তো এখানে একটা গ্রাফ আঁকছি। এই গ্রাফ দিয়ে আমাদের অনেক কিছু হিসাব আছে। আলটিমেটলি পিভি বনাম পি এর গ্রাফে যদি লাইনটা স্ট্রেট হয় এরকম, তার মানে এটা বোঝায় আদর্শ গ্যাস। এবং এই আদর্শ গ্যাস চার্লসের সূত্র, বয়েলের সূত্র মেনে চলে। কিন্তু বাস্তব গ্যাস এগুলা কিছু মেনে চলে না। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লাইন। তাহলে ভাইয়া বাস্তব গ্যাসে এখানে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা ২ রকম হইতে পারে। আমি একটু পরে আবার দেখাবো যে এরকম দিয়ে চলে যেতে পারে, আবার সোজাও হইতে পারে। যাই হোক, আবার আসতেছি আমরা এখানে। বাস্তব গ্যাস মেনে চলে না। একটা কোশ্চেন তুমি বোর্ড পরীক্ষায় এমসিকিউতে বসলেই পাবা। যেটা হচ্ছে তাহলে কিভাবে একটা বাস্তব গ্যাসকে কিভাবে আদর্শ গ্যাসে পরিণত করতে পারি? তো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে পরিণত হবে তখন যখন তুমি টেম্পারেচার বাড়াবা, প্রেশার কমাবো। তো এটা আমি কিভাবে মনে রাখি আমি বলি। ধরো একটা আদর্শ স্টুডেন্টে পরিণত করতে চাই। আমার স্টুডেন্ট ভালো না খুব একটা। ও পড়াশোনা করে না ঠিকমতো। তো আমি তারে আদর্শ বানাইতে চাই। আমি তারে কি করব? তারে কি আমি বেশি মাইর ঠাই দিব? যে প্রেশার বেশি বাড়াই দিব? না, প্রেশার বাড়াবো না। আমি তারে প্রেশার কমাই দিব। আমি এভাবে মনে রাখি যে প্রেশার কমাইলে আরেকটা কি হবে? আরেকটা বাড়বে। টেম্পারেচার বাইরে যাবে। এভাবে তোমরাও মনে রাখতে পারো বা তোমার নিজের মতো করে মনে রাখতে পারো। কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে সর্বনাশ এটা। এখন বাস্তব গ্যাসের সূত্রটা কি? এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সূত্র পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি। এখানে যে এ আর এখানকার বি, এই দুটো এক্সট্রা জিনিস আসছে। এই এ মানে দেখো যার সাথে তুমি যোগ দিতেছো, এখানে তুমি টোটালি পির সাথে যোগ দিতেছো, যার কারণে এই এ কে বলবো তুমি চাপ সংশোধন ফ্যাক্টর। আর বি তুমি কার সাথে হিসাব করতেছো? ভি এর সাথে। ভি মানে আয়তন, তাহলে তুমি এটাকে বলবা আয়তন সংশোধন ফ্যাক্টর। পরবর্তীতে এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, এটা তো আমরা জানি পি ইকুয়াল টু এনআরটি, এন আবার এম বাই এম আর টি লেখা যায়। তার পরবর্তীতে তুমি ভিটাকে ওই পারে দিয়ে রো ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি এটাও বের করতে পারো। এখন চলে আসি। তো অনেক স্টুডেন্ট আছে যারা যারা ভিডিওটা দেখতেছো, অনেকের মন এখন ভাই এত কিছু পড়াই ফেলেন, এত এত কথা। তো তাদের অবস্থা হয়ে গেছে এরকম যে ভাই অনেক পড়া হয়ে গেছে। তো অনেক পড়া হয়েছে, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আমরা কি কি পড়লাম একটু সামারাইজ করি এতক্ষণ যা যা পড়লাম, এবং তুমি যা খাতায় লিখছো ওটাও একটু সামারাইজ করো। আমরা পড়লাম যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। তো বাস্তব গ্যাসের সূত্র কি ছিল? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজিক্যাল টু এন আর টি। এখানে এ মানে কি, বি মানে কি পারা যাবে। তারপর আদর্শ গ্যাসের সূত্র কি ছিল? পি ভি ইজিক্যাল টু এন আর টি। এখন কিভাবে আমি আদর্শ গ্যাসে পরিণত করব বাস্তব গ্যাসকে? প্রেশার কমাই দিব ভালো বাচ্চা বানানোর জন্য, টেম্পারেচার বাড়াই দিব। পরবর্তীতে আমরা কি করব? বয়েলের সূত্র পড়লাম, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। চার্লসের সূত্র চাপ স্থির থাকে। চার্লসের সূত্রতে চাপ স্থির থাকলে মানে কি? মানে হচ্ছে চাপ থাকবেই না সূত্রের মধ্যে, দিস প্রপোর্শনাল টু টি। তারপর আমরা আরও সূত্র শিখলাম যে ভি ইজ ইকুয়াল টু রুট টু, ভি মানে সি, সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT/m। এটা দিয়ে যদি আমরা আজকে ম্যাথ করবো না, বাট এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো। এবং লাস্টলি মনে রাখলাম যে আমরা কোনো একটা সূত্র যদি বসাই, প্রেশার, ভলিউম এবং আর তিনটা মানে এক গোত্রে বা একই সমগোত্রীয় শ্রেণীতে তাদের ধরতে হবে। পি প্যাসকেলে, ভি মিটার কিউবে, আর হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিনে, অথবা পি এটিএম এ, ভি হচ্ছে লিটারে, আর হচ্ছে 0.02 লিটার এটিএম পার মোল পার কেলভিনে। তো এই তো মনে পড়ে গেল। তো আসো পরের টপিকে চলে আসি। এই যে গ্রাফে দেখছো হিসাবটা এসে পড়ছে। গ্রাফটা দেখলে তোমার বুঝতে হবে তাহলে এই যে এই সোজা লাইনটা এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস।
আর এই যে বাঁকা তেরা লাইন থাকবে ওগুলো সব বাস্তব গ্যাস। অ্যাকচুয়ালি পৃথিবীতে আদর্শ গ্যাস বলে কিছু নাই, সবই বাস্তব গ্যাস। তো আমরা হিসাব নিকাশের জন্য কল্পনা করি এগুলো। যেটাই হোক, তাহলে এইখানে কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে গতিশক্তি বের করো 64 গ্রাম ওয়াই গ্যাসের। তো প্রথমত আমরা এই ওয়াই গ্যাসটা কি ওটা জানতে হবে। ওয়াই গ্যাসটা জানার জন্য তোমার কি করতে হবে? আণবিক ভর জানতে হবে। ওয়াই গ্যাসটা তুমি হিসাব নিকাশ করে আলটিমেটলি আণবিক ভর পাবা 32। তো 32 হচ্ছে আমাদের ভর, আর 64 গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা পিভি ইজ ইকুয়াল টু, সরি পিভি ইজ ইকুয়াল টু না, এন ইজ ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ/এম। তো এখান থেকে এন পেয়ে যাব, তারপরে ই ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। এভাবে ম্যাথগুলো করলেই ইনশাল্লাহ হয়ে যাবে, পারা যাবে। এটাই তো মনে করছে না? 3/2 এনআরটি। প্রথমে আগে এন বের করব, তারপরে সূত্রে বসাই দেবো, হয়ে যাবে সুন্দর মতো সবগুলা। কিন্তু এখানে কিন্তু আবার 0.082 দিও না, একই কথা কিন্তু বারবার বলতেছি। আর এর মান 8.31 জুল পার মোল পার কেলভিনে ধরবো। মানে কখন ধরবো? যখন হিসাবগুলা মানে জুলে বের করতে হবে, যখন অ্যান্সারটা। তাহলে এতক্ষণ ধরে যা বললাম এগুলো সবগুলা দেখো সামারি। আবার লাস্ট, আবার একই কথাই। তো লিটার এটিএম এককে এই 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আয়তন লিটার, চাপ এখানে এটিএম, আর এখানে হ্যাঁ এখানে ভর হচ্ছে গ্রামে। পরবর্তীতে যদি এসআই এককে বা জুল এককে বের করি, তাহলে সবগুলা 8.31 জুল পার মোল পার কেলভিনে ধরবো। আয়তন মিটার কিউবে ধরবো, প্যাসকেল নিউটন পার মিটার স্কোয়ারে, অথবা আর কেজিতে ধরবো ভর। সিজিএস আর ক্যালোরি এগুলো তোমার লাগবে না আপাতত। এখানে যেটা পিএ, পিএ মানে হচ্ছে চাপ সংশোধন ফ্যাক্টর, আর বি এটা হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর। পিএ নাকি এখানে এ হবে? আচ্ছা, এটা একটু দেখে নিও মোটামুটি। তার পরবর্তী টপিকে চলে আসি। তো এতক্ষণ ধরে আমরা যা যা বলতেছিলাম ওটা একটা সামারি। তো আমরা জানি পি ইজ ইকুয়াল টু জেড এন আর টি। এখন ভাই জেডটা কি আবার? যেটা হচ্ছে পেষণ গুণাঙ্ক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এই পেষণ গুণাঙ্কের মান এক একটার এক এক রকম হয়। জেড এর মান গ্রেটার দেন 1 হইতে পারে, জেড এর মান 1 হতে পারে, জেড এর মান কমও হতে পারে। তো এটা নিয়ে আলোচনা করছে এখানে। তো হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত বাড়ে পিভির মান। এটার গ্রাফটা হচ্ছে এরকম। তো তুমি একটু দেখে রাখো, এটা সিম্পল, তুমি প্যারা খাওয়ার কিছু নাই, সিম্পল। দেখো এখানে ডট ডট দিয়ে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে বাকিগুলো হচ্ছে অনাদর্শ গ্যাস। অনাদর্শ গ্যাসের আবার দুই ভাবে ভাগ করা গেছে। যেটা দেখো প্রথমে এই যে পিভি বাড়ার সাথে সাথে এখানে উপরের দিকে উঠছে একটা, যেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য। আর আরেকটা পিভি বাড়ার সাথে সাথে প্রথমে নিচে যাবে, পরে উপরে যাবে। এখানে প্রথমে নিচে যাবে, এটাই ইম্পর্টেন্ট কথা। দুইটা তাহলে পার্থক্য করা গেল অনাদর্শ গ্যাস মানে বাস্তব গ্যাসগুলোকে, যে দুইটা পার্থক্যের মধ্যে একটাতে পিভি বাড়ালে আমার উপরের দিকে উঠে, আরেকটা পিভি বাড়ালে নিচের দিকে নামে। ঠিক আছে, এই অনুযায়ী তুমি যদি আসো তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম আর আরেকটা লেখা থাকবে বাকিগুলা গ্যাস। এখানে তাহলে পিভির মান আস্তে আস্তে প্রথমে বাড়ে, আর পিভির মান এখানে কমে। পেষণ মাত্রা এখানে কম। পেষণ মাত্রা কম হলে কিন্তু পেষণ গুণাঙ্কের মান জেড ভ্যালু বেশি। আর এখানে দ্বিতীয় লেখার ক্ষেত্রে পেষণ মাত্রা বেশি, পেষণ গুণাঙ্ক কম। এটা একটু তোমাদের কাছে কনফিউজ লাগতে পারে, বাট এটির ভাই একটু পড়ে রাখো, এটা কাজে লাগবে তোমার। তো এটা হচ্ছে প্রথমে সরল রেখা। এই যে গ্রাফটা প্রথমে যেটা দেখছি হাইড্রোজেন হিলিয়াম, দেখো সরল রেখা বরাবর যাবে, আর একটা বক্ররেখা। এই তো এটাই। তাহলে এখানে মনে রাখবো জেড এর মান ইজ লেস দেন 1। পরবর্তীতে আমরা পরে একটা কোশ্চেন দেখি এখানে। ওই কোশ্চেন নাই, থাক দরকার নেই। পরবর্তীতে আরহেনিয়াস, ব্রনস্টেলার আর লুইস তিনটার হিসাব আছে। আজ পর্যন্ত কেউ যদি না জানো আরহেনিয়াস, ব্রনস্টেলার, লুইস এগুলা কি, তুমি জাস্ট 2 মিনিট সময় নিয়ে একটু শুনো, তাহলে পারা যাবে। প্রথমত আরহেনিয়াস উনি বলছেন একটা জলীয় দ্রবণে যে হাইড্রোজেন দিবে সে হচ্ছে অ্যাসিড। এই জলীয় ওয়ার্ডটা মাথায় রাখবো। ব্রনস্টেলাউরি বলছে জলীয় টলীয় কিছু লাগবে না, যে হাইড্রোজেন দিবে সে অ্যাসিড, যে হাইড্রোজেন গ্রহণ করবে সে হচ্ছে ক্ষার। তুমি খালি অ্যাসিড এটা মনে রাখো, ক্ষারেরটা উল্টাই দিবা। লুইসের মতবাদ অনুযায়ী উনি বলছে যে এখানে ছিল কি হাইড্রোজেন প্লাস দান করে। লুইস বলছে জলীয় টলীয় কিছু না, হাইড্রোজেন প্লাস হোক কিছু না, যে ইলেকট্রন গ্রহণ করে। দেখো হাইড্রোজেন দান করা যে কথা তুমি মনে রাখবে, ইলেকট্রন গ্রহণ করা সেম জিনিস। যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড, যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে ক্ষার। তুমি এভাবে 3টা লাইন খালি এখান থেকে পড়বা। পরের কথা মনে রাখি, পরবর্তীতে তুমি সরাসরি চলে যাবা লুইসের ইয়েতে এক্সাম্পলে। বাকিগুলোর এক্সাম্পল তোমার লাগবে না। তো বাকিগুলো তাও বলে দিই, লাগবে না কেন। তো প্রথমত
এই যে কি বলছিলাম, ও জলীয় দ্রবণে এখানে সবগুলো অ্যাকুয়াস সলিউশনে থাকবে। একটা হাইড্রোজেন দিবে, একটা হাইড্রোক্সিল নিবে। এখানে জলীয় দ্রবণ লাগবে না, যে হাইড্রোজেন দিবে, হাইড্রোজেন আয়ন দান করতে পারবে, আর একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারবে। বাট এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখানে তোমার অনেক কিছুতে হাইড্রোজেন, হাইড্রোক্সিল ওগুলো নাই। তো বুঝবো কেমনে? এখানে ইলেকট্রনের হিসাবটা আসবে। ফর দ্যাট রিজন আমাদের এখান থেকে লুইস অ্যাসিড কোনটা, লুইস বেস কোনটা, ওটা চিনতে হবে। এই যে ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই, যে লুইস অ্যাসিড কোনটা ভাই, লুইস বেস কোনটা। প্রথমত সংজ্ঞা তো আমরা বুঝতে পারছি যে লুইস অ্যাসিডের বেলায় ইলেকট্রন গ্রহণ করবে আর একজন ইলেকট্রন দান করবে, এটা মাথায় রাখি। পরের কথা উদাহরণটা মনে রাখি। দেখো আমি উদাহরণ মনে রাখার একটা টেকনিক বলি। লুইস অ্যাসিড মনে রাখার টেকনিক হচ্ছে, যে যৌগগুলাতে তুমি অ্যালুমিনিয়াম, বোরন এগুলো পাবো, যেমন AlCl3, BF3, লুইস অ্যাসিড। অ্যাসিড হচ্ছে ওগুলাই যেগুলো ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করতে গেলে নিজের পজিটিভ হওয়া লাগবে। যে যৌগগুলো নিজে পজিটিভ, যেমন অ্যালুমিনিয়াম 3+, কপার 2+, বা কপার 2+, যেগুলো পজিটিভ ওগুলো সবগুলো লুইস অ্যাসিড। ক্ষার হবে সেগুলোই যেগুলো আরো ইলেকট্রন দান করতে পারে। দান করতে গেলে লাগবে আমার মুক্তজোড় ইলেকট্রন, অথবা ভাসমান দেখাই যাচ্ছে এরকম ইলেকট্রন। তাহলে বেস কোনগুলো হবে? লুইস বেস কিন্তু বলতেছি শুধু, যেগুলোতে একদম দেখাই যাইতেছে ওগুলো তো হবেই, যেমন ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, দেখাই যাচ্ছে। আর কিছু কিছু আছে যেটা বোঝা যাচ্ছে না, বাট তাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেন আর অক্সিজেন জাতীয় যত যৌগ, অ্যামোনিয়া আর ওয়াটার, তোমার এইটার মধ্যে এই যে অ্যামোনিয়াতে আমাদের একটা মুক্তজোড় ইলেকট্রন, আর এখানে ওয়াটারে, অক্সিজেনে দুইটা। এখন তুমি এটা কিভাবে মনে রাখবে কয়টা জিনিস আবারও বলি। অ্যাসিডের বেলায় পজিটিভ থাকবে এবং অ্যালুমিনিয়াম, বোরন, তারপর এই টাইপের যৌগ পাবো। বেজের বেলায় নেগেটিভ যৌগ। তুমি কিছু না পালে এই চারটা চারটা পড়ে রাখো না, তাহলেই তো হয়। নাইট্রোজেন আর অক্সিজেন জাতীয় যদি যৌগ পাও, ওইটা হচ্ছে বেস। এগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আবার ডিটেলসে দেখবো। পরে কথায় আসি। পরে এখানে কিছু কথাবার্তা দেওয়া, যেমন এই যে উদ্দীপকের 1 নং উদ্দীপকের যৌগদ্বয়ের মধ্যে কোনটা অ্যাসিড ক্ষার হিসেবে বিবেচনা করা হয়। তো একটা হবে মনে হয় BF3, আরেকটা YNH3, এরকম। এখানে একটা হচ্ছে NH3, একটা BH3, এরকম। আচ্ছা যাই হোক। তো নাইট্রোজেনের বেলায় দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর বোরনের বেলায় আরো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমি একটু আগে একটা টেকনিক বললাম, যেখানে নাইট্রোজেন আর অক্সিজেন জাতীয় যৌগ পাবা সেটা হচ্ছে বেস মানে ক্ষার, আর বোরন, অ্যালুমিনিয়াম জাতীয় যৌগ যদি পাও ওটা হবে অ্যাসিড। এই তো হয়ে গেল। তো অ্যামোনিয়া এটা হচ্ছে লুইস ক্ষার, আর BH3 এটা হচ্ছে অ্যাসিড। তো তুমি লুইসের তত্ত্বগুলা লিখে দিবা, বা লুইসের কথাটা লিখে দিবা। পরবর্তীতে ফাইনালি একটা ছক আছে। এই ছকটা আমি তোমাদের খুব একটা মুখস্থ করতে বলবো না, আমি পড়াই দিচ্ছি। তুমি খালি নাম চারটা মনে রাখবা, কি কি লেয়ার আছে আমাদের। এটা দিয়ে এমসিকিউ আসবে, তো তার জন্য আমি বলতেছি। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। চারটার নাম তো মনে রাখতে পারবো। ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো। পরবর্তীতে ট্রোপোস্ফিয়ার হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত, 15। পরেরটা 50 পর্যন্ত, পরেরটা 85 পর্যন্ত। এই তিনটা মান মনে রাখবো, আর কিছু লাগবে না। 15 পর্যন্ত, পরেরটা হচ্ছে 15 থেকে পরেরটাতে চলে যাবে 50, পরেরটা 50 থেকে 85, পরেরটা লাগবে না, নেসেসারি না। তাপমাত্রা, তাপমাত্রাতেও আসি। তাপমাত্রা আস্তে আস্তে উপরের দিকে যদি উঠো, তাহলে প্রেশার কমে, আচ্ছা সবগুলা প্রেশার আবার কমে যায়, প্রেশার লাগবে না। তাপমাত্রার বেলায় উপরের দিকে যদি উঠি আমরা, প্রথম 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 উঠলে, আস্তে আস্তে যদি আমরা পাহাড়ের চূড়ায় উঠি, তখন অনেক ঠান্ডা লাগে, মানে টেম্পারেচার কমে যায়। তার মানে ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার আস্তে আস্তে কমে। পরবর্তীতে আবার কমা থেকে বাড়ে, এখানে মাইনাস, এটা মানে ভুলভাল মান লিখছে, কমা থেকে বাড়ে, পরবর্তীতে আবারও কমে, পরবর্তীতে আবার বাড়ে। এখন তোমাদের জানার ব্যাপার এটা না, পরীক্ষায় প্রশ্নটা আসবে কি, কোন স্টেজের মধ্যে, কোন বায়ুমণ্ডলীয় অঞ্চলের মধ্যে টেম্পারেচার সব থেকে কম থাকে, কোথায় টেম্পারেচার সব থেকে বেশি থাকে। দুইটার অ্যান্সার হচ্ছে লাস্টের দুইটা। টেম্পারেচার কম হচ্ছে মেসোস্ফিয়ারে, টেম্পারেচার বেশি হচ্ছে থার্মোস্ফিয়ারে। এই তো হয়ে গেল। তো এতটুকু যদি তুমি যাই না যেতে পারো, তাহলে তো হয়েই গেল। তো চ্যাপ্টার 1, এটা অনেক ভেজাল একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার। বিওডি সিওডির অনেক ভেজাল ঠেজাল টপিক আছে, বাট আমরা মোটামুটি হইলেও একটু হইলেও পারবো এখন পরীক্ষায়। আজকের ক্লাসে তুমি যদি ওভারঅল কিছু নাও পারো, অ্যাটলিস্ট এককগুলা ঠিকমতো দিয়ে এসো পরীক্ষার হলে। সেমিস্টারের মধ্যে ম্যাথের যদি অ্যান্সার ঠিকমতো না হয়, তাহলে তো আলটিমেটলি ম্যাথ করে লাভ হইলো না। আর এটা তো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা।
তো ২৬ ব্যাচে যারা স্টুডেন্টরা আছি, এই ক্লাস দেখে আমরা একটু হলেও আশা করি কিটা তোমরা নিজ দায়িত্বে একটু প্র্যাকটিস করবা। আমি তো সবকিছু দেখাই দিতে পারলাম না। তুমি এই উদ্ভাসের বইটা যেটা আছে, উদ্ভাসের বই থেকে সুন্দর মতো প্র্যাকটিস করব। অথবা তোমার যেকোনো একটা টেস্ট পেপার থাকলে হইলো। বিগত বছরে আসার বোর্ডের প্রশ্নগুলো দেখব। সবগুলা সূত্র একত্র করে নোট করে রাখবো, পড়বো, হয়ে যাবে।